দর্শক সবাইকে শারদীয় শুভেচ্ছা। পূজা উপলক্ষে রাইজিং মিডিয়া স্পেশালের বিশেষ আয়োজনে আমন্ত্রণ। আজ আমাদের অতিথি এই সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। পূজা, আপনাকে রাইজিং মিডিয়া স্পেশালে শুভেচ্ছা। থ্যাংক ইউ ভাইয়া। কেমন আছেন আপনি? যেহেতু করোনা কাল, ভালো নেই খারাপও নেই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কয়েকদিন বাদই দুর্গাপূজা, প্রস্তুতি কি পূজা নিয়ে? প্রস্তুতি আসলে 6 মাস আগে যেমন ছিল করোনা কাল, মানে করোনা আসার পর সে একই রকম প্রস্তুতি, ঈদও একই রকম কেটেছে, রোজার ঈদ, কোরবানি ঈদ। আশা করি পুজো একই রকমই কাটবে, ঘরে বসে মা বাবার সাথে এরকম ভাবে। তেমন বিশেষ কোনো প্রস্তুতি নেই, যেহেতু এখন আমরা খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে আছি, তো বিশেষ কোনো প্রস্তুতি আসলে নিইনি। পূজায় দেখা যায় কিছু স্পেশাল রেসিপি থাকে, বিশেষ করে নাড়ু তৈরি করা বা এই টাইপের বিষয়, সেগুলো আপনি তৈরি করতে পারেন কিনা? না, নাড়ুটা এখনো শিখে উঠতে পারিনি, ওটা অনেক মানে খাটনির ব্যাপার। ওটা খেতে পারি, আমার মা খুব ভালো নাড়ু বানাতে পারে। আমার যে দাদি যাকে বলে, সে খুব ভালো নাড়ু বানাতে পারে, তো তাদের হাতে নাড়ু বানানো আমি খুব ভালো খেতে পারি। এই পূজার যে নাড়ু বানানো বা নাড়ু খেতে বন্ধু বান্ধবদের বাসায় যাওয়া, তো এই নিয়ে শৈশবের কোনো স্মৃতি আছে কিনা? এখনো তো আমি ছোট, যাই হোক একদম পিচ্চির কথা যদি বলি, দেশের বাড়িতে যাওয়া হতো। আমাদের দেশের বাড়িতে খুব বড় করে দুর্গাপূজা হয় আসলে। এখন অতটা বড় করে হয় না, বাট এর আগে 2012 থেকে শুরু করে, 12 থেকে না, এর আগে থেকেও খুব বড় করে পূজা হয়। আমাদের দেশের বাড়িতে সব থেকে বড় পূজা হতো আমাদের বাড়িতেই। তো দুর্গা মূর্তি আনতো, সাথে গণেশ, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী সবাই থাকতো। আসলে দেখতে খুব মজা লাগতো যে এত দেবদেবী দেবতা যেটাই বলি, ভালো লাগতো। নাড়ু খেতে ভালো লাগে, তারপর লুচি, তো এইগুলো আসলে খাওয়া, পূজার মধ্যে এগুলো আসলে খাওয়া খুব ভালো লাগে। চলচ্চিত্রে আসার পরে, বিশেষ করে যখন নায়িকা খ্যাতিটা পাওয়া হয়ে গেছে, এরপরে কোথাও ঘুরতে বের হওয়া হয়েছে কিনা পূজার সময়? হ্যাঁ, এটা আমি এখনো বের হই। আমাকে যাই হোক, সবার ভালোবাসা পেয়েছি, সবার সাপোর্ট পেয়েছি, আপনাদের ভালোবাসা পেয়েছি, সাপোর্ট পেয়েছি, 2-1 মানুষ একটু হলেও চিনে, তো আমার কেন জানি ভালো লাগে। কারণ এটা আমি ছোটবেলা থেকে চাচ্ছিলাম যে 2-1 মানুষ আমাকে চিনুক, আমার শুধু ছবি তুলতে আসুক। এটা আমি ছোটবেলা থেকে চেয়েছি, আর এটা হয়। সেক্ষেত্রে দর্শকদের রিঅ্যাকশনটা কিরকম হয় বাইরে নামতে গেলে, যখন ঘুরতে বের হয়? প্রথমে একটু কনফিউজ হয়ে যায় যে এটা কি পূজা চেরি, তো একটু আগাতে যায়, তারপর আবার 2 পা পিছিয়ে যায়, তারপর একদম ফুল শিওর হয়ে তারা ছবি তুলতে আসে কিংবা অটোগ্রাফ নিতে আসে যে না, এটা পূজা চেরি, এটা ছবি তুলি। তো এইটা একে তো এটা আছেই যে সবাই ছবি তুলতে আসবে, এই জন্য যাবো। আর 2 হচ্ছে বিভিন্ন ঠাকুর দেখতে যাব। বাহ। গত বছর বয়ফ্রেন্ড নিয়ে কোথায় ঘুরতে গিয়েছিলেন? বয়ফ্রেন্ড আমি সবসময় আমি আমার মা বাবার সাথে ঘুরতে যাই পূজার বিভিন্ন ঠাকুর দেখতে, তো বয়ফ্রেন্ড এখনো হয়ে ওঠেনি। দুর্ভাগ্য বলবো নাকি? না, দুর্ভাগ্য না, এটা আমার সৌভাগ্য। কারণ বয়ফ্রেন্ড, আমি যতদূর জানি যে যাদের বয়ফ্রেন্ড হয়েছে তারা খুব প্যারায় থাকে, তো আমি খুব প্যারা নিতে পছন্দ করি না। আচ্ছা, যে কারণে বয়ফ্রেন্ড নেই, দরকার নেই। আচ্ছা, একটা অন্য প্রসঙ্গে যাই এবার। সেটা হচ্ছে দুর্গা নিয়ে চলচ্চিত্র নির্মাণ হয় অনেক সময়। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের দেশে যদি এরকম দুর্গা কেন্দ্র করে কাহিনী নিয়ে সিনেমা নির্মাণ করা হয়, আপনি কোন ক্যারেক্টারটা বেছে নেবেন নিজের জন্য? আমি না আসলে অ্যাক্টিং করতে খুব পছন্দ করি। আমি সবসময় বলি আমি অ্যাক্টিং করতে খুব পছন্দ করি। তো যেহেতু দেবী দুর্গাকে নিয়ে সিনেমা বানানো হয়, যদি হয়, তো আমি চাইবো যে দেবী দুর্গার ক্যারেক্টারটাই করতে। তো এটাই, সবাইকে নিয়ে একসাথে আসবো। আরেকটা বিষয় খুব জানার খুব আগ্রহ, যেহেতু আমরা পূজা নিয়ে প্রোগ্রামটা করছি, আপনার নামও পূজা, তো পূজা নামের আসলে রহস্যটা কি, কেন এই নামটা রাখা হয়েছে, এটা আপনি জানেন কিনা বা কখনো আপনার আব্বুর কাছে জিজ্ঞেস করেছেন কিনা? জিজ্ঞেসও করেছি, তারা জিজ্ঞেস করার আগেও বলেছে, কারণ তারা চায় যে মেয়েকে একটু শিক্ষা দিতে, তারা মানে সে যেন জানে, মানে আমার মা বাবার চিন্তা ভাবনা যে সে যেন জানে যে এটার মানে কি, এটার মানে কি হয়, এটার মানে কি দাঁড়ায়।
তো পূজা নামের অর্থ হচ্ছে আমার মা বাবা আমার আমার নাম রেখেছে, আমার ভাইয়ের নাম রেখেছে। তো তারা খুব চিন্তা ভাবনা করে নাম রাখে, নামের অর্থ বুঝে তারপর নাম রাখে। তো আমার পূজা নামের অর্থটা হচ্ছে পুনর্জাগরণ। তো বারে বারে পুনর্জাগরণ হব, তো এর জন্য আসলে পূজা নামটা রাখা। চলচ্চিত্রের এই রঙিন জগতে আশার কাহিনীটা কিরকম ছিল সেটা আমরা শুনতে চাই। আশার কাহিনী একদম শুরু থেকে যদি বলি, এটা আমি অনেকবারই বলেছি, তারপরও যেহেতু করেছেন প্রশ্ন করছেন বলি। তো আমি যখন একদম পিছিয়ে ছিলাম, লাইক আমি ক্লাসে না কেজি অথবা নার্সারিতে পড়ি, নার্সারি না কেজি কিংবা 1। তো ওই সময় আমাদের পাশের বাসার একটা আন্টি ছিল। তো সে হয় না ওই জামা কাপড় 3 পিসের যে ক্যাটালগ থাকে, সেখানে মডেলরা 3 পিস পরে মডেলিং করে এবং সেই ছবিটা 3 পিসের সাথে আসে। তো ওইটার জন্য কতগুলো বাচ্চা সিলেক্ট করে রেখেছিল। তো তার সেই বাচ্চাদেরকে পছন্দ হয়নি। তো যেই এই দায়িত্বে ছিল তাকে বলেছে যে কি বাচ্চা এনেছেন, আমার কাছে একটা বাচ্চা আছে, তো তাকে যদি আমি এনে দিতে পারি তো আপনার খুব পছন্দ হবে এবং সে খুব ভালো পারবে। তো আমার মার কাছ থেকে না শুনে সে বলে দিয়েছে, সে কথা দিয়ে এসেছে এবং আমার মার কাছে এসে বলছে যে ভাবি আমি তো এরকম করে ফেলেছি, এখন আপনি কি দিবেন, আমি তো কথা দিয়ে ফেলেছি। তো সে বলে যে হ্যাঁ কেন দিব না, কারণ তার আসলে আমার বাবা, আমার ভাই, আমার মা, আমার পুরো বংশ এই মিডিয়া জগতে খুব পছন্দ করে। মানে তারা শাবানা ম্যাম, শাবনূর ম্যামকে নিয়ে এরকম অনেক ঝগড়া করতো যে আমার ভালো লাগে তার অভিনয়, আমার শাবনা ম্যামের অভিনয় ভালো লাগে, শাবনূর ম্যামের অভিনয় ভালো লাগে, ববিতা ম্যামের অভিনয় ভালো লাগে। তো এটা খুব পছন্দ করে। তো আমার মা বলছে যে কেন দিব না, অবশ্যই দিব। তো যাই হোক গেলাম, তখন আমার চুল অনেক বড় ছিল। তো সেই বড় চুল নিয়ে খুব সুন্দর করে এক্সপ্রেশন দিচ্ছিলাম, তারাও খুব হ্যাপি হচ্ছিল। তো ওই সময় একজন ডিরেক্টর ছিল, সেই ডিরেক্টরের নাম হচ্ছে সাইমন তারেক। সে আমাকে দেখে খুব পছন্দ করে যে খুব সুইট একটা মেয়ে, খুব ভালো এক্সপ্রেশনও দিতে পারে, তো ওকে সিনেমায় নেওয়া যায়। তো আমার মাকে বলছে যে আপনার মেয়েকে কি সিনেমায় দিবেন, সিনেমায় অ্যাক্টিং করাবেন? তো আমার মা তো আকাশ যেটা আকাশে চাঁদ হাতে পেলো, কিংবা যেটা আসলে ভাবা যায় না সেটা হাতে পেয়েছে, তো এটা খুব বড় ব্যাপার না। তো আমার মা বলছে সুযোগ পেলে কেন দিব না, অবশ্যই দিব। তো যাই হোক কথা হলো যে না আমি সিনেমা অ্যাক্টিং করবো। 1 মাস যায়, 2 মাস যায়, 6 মাস যায়, কোনো কথাই আসে না। তো আমি ছোটবেলায় একটু অলস টাইপের ছিলাম, চুল আঁচড়াতাম না। এখন অলস টাইপটা নেই? অলস টাইপটা নেই না, আমি এখন যেটা আমাকে ভালো লাগবে, যেটা আমার করা দরকার সেটা আমি আসলে করি। হ্যাঁ প্রসঙ্গে যাই। তো যাই হোক 6 মাস হয়ে যায়, কোনো খবর আসে না, ডিরেক্টরের কোনো খবর আসে না, কিংবা শুটিং হবে নাকি কি, সিনেমা কি আদৌ হবে, কিংবা সিনেমার সেই অফারটা কি এখনো হবে নাকি সেটা তখন জানা ছিল না। তো আমি খুব অলস টাইপের ছিলাম। আমার ভাইকে বলছিল যে যা, আমার মা বলছিল যে যা ওর চুল কাটিয়ে নিয়ে। তো একদম ছোট ছোট, আপনার থেকেও ছোট করে ফেলেছিল। তো আমি আর কিছুই বলিনি, যে যা খুশি করুক, আমি কিছুই বলবো না। তো সেই দিনই, যেই দিন চুল কেটে চুল কাটিয়ে নিয়ে এসেছিল, সেই দিনই ফোন আসলো যে হ্যাঁ ডিরেক্টরের ফোন আসে, আপনার মেয়েকে লাগবে। তো আমার মা বলছিল যে আমার মেয়ের তো চুল কেটে ফেলেছে, এটা কি করবেন? তো যাই হোক কোনো প্রবলেম নেই, আপনি নিয়ে আসেন। তখন প্রথম এফডিসিতে যাব, ভয়ে হাত পা কাঁপছিল। আমার তো কোনো কিছু না, আমাকে যেখানে নিয়ে যাবে সেখানে। আমার মা বাবার হাত কাঁপছিল যে প্রথম এফডিসিতে যাব, কি না কি বাঘ থাকে, সিংহ থাকে, এইসব ভাবনা চিন্তা আসছিল মনের মধ্যে। তো যাই হোক গেল, শুটিং করলাম, এইভাবে আসলে সিনেমায় আসা। আচ্ছা, নায়িকা হিসাবে আপনি যখন আসেন, আসার পরে কি মনে হলো যে আপনি কি একজন নতুন নায়িকা হিসেবে যেরকম কভারেজ পাওয়ার কথা সেরকমটা আপনি পেয়েছেন কিনা? আমার মনে হয় আমি তার থেকে খুব বেশি পেয়েছি, যতটা আমি চেয়েছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি। কারণ জাজ মাল্টিমিডিয়ার মতন একজন প্রোডাকশন হাউস, সেখান থেকে নায়িকা হিসেবে লঞ্চ হওয়া আসলে খুব ভাগ্যের ব্যাপার। তো
তো আমি নিজেকে খুব লাকি মনে করছি যে আমি জাজ মাল্টিমিডিয়া প্রোডাকশনের মতো মানে জাজ মাল্টিমিডিয়ার মতো প্রোডাকশন হাউস থেকে আমি বেরিয়েছি এবং পোড়ামন্টুর মতো সিনেমা করতে পেরেছি, নূরজাহানের মতো সিনেমা করতে পেরেছি, দহনের মতো সিনেমা করতে পেরেছি। সো এটা আসলে আমার ভাগ্যই বলা চলে। আচ্ছা, আরেকটা বিষয় যে আপনি যেহেতু নায়িকা এখন, তো আপনার দেখা প্রথম সিনেমার সাথে এখন যদি কম্পেয়ার করা হয় যে এখনকার সিনেমার আসলে কোনো পার্থক্য আছে কিনা বা পার্থক্যটা কিরকম, মানে যেটা আপনি হলে গিয়ে ছোট সময় দেখতেন বাবা মায়ের সাথে গিয়ে, তো সেই সিনেমার সাথে হ্যাঁ এখনকার সিনেমা আমি ওভারঅল বলতেছি যে এখনকার সিনেমার পার্থক্যটা কি ওই সময়কার সিনেমা? ওই সময়কার সিনেমা আর এখনকার সিনেমা পার্থক্য নেগেটিভ সাইডও আছে, পজিটিভ সাইডও আছে। ওই সময়ের সিনেমা মানুষ হলে যেয়ে দেখতো, হলে গিয়ে তারপর দেখতো। তখন তো ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, কিংবা সোশ্যাল মিডিয়াতে দেখার কোনো ওয়েই ছিল না মানে সিনেমা। তখন সিনেমা মানেই বড় পর্দা। তা এখন আসলে সবাই চায় ইউটিউবে দেখতে, কোনো সিনেমার মানে কথা আসলেই ইউটিউবে কবে আসবে, ফেসবুকে কবে দেখতে পারবো। তো এইটা আসলে হতাশ করে যে সিনেমা মানেই আসলে আমরা চিন্তা করি যে হলে বড় পর্দায় যে দেখবো, স্টার সিনেপ্লেক্স আছে বা বলাকা আছে, মানে এখানে দেখতে পাবো, তো বড় বিগ স্ক্রিনে দেখতে পারবো। তো এইটা একটা পয়েন্ট আছে। আর একটা পয়েন্ট হচ্ছে ওই সময়কার খুব ভালো গল্প হতো, এখনো হয় না সেটা আমি বলবো না, বাট এখন আমার মনে হয় যে আরেকটু ডেভেলপ হওয়া উচিত, ভালো গল্প নিয়ে আসা উচিত যেটা মানুষ বিশ্বাসযোগ্য, মানে বিশ্বাস করতে পারবে যে না এইটাই হচ্ছে এই ক্যারেক্টার। তো দ্যাটস ইট। যেটা বলছিলেন গল্পের কথা, সেখানে যদি আসি ওই সময়কার কোনো ক্যারেক্টার যেটা আপনার কাছে খুব ভালো লেগেছে, এখন যদি বলা হয় যে ওখানকার কোনো গল্প নিয়ে রিমেক করে সিনেমা তৈরি করা হবে, সেক্ষেত্রে আপনি কোন গল্পটা বাছাই করবেন, আর হচ্ছে যে সেখানে কোন ক্যারেক্টারটা আপনার করার ইচ্ছা আছে ওই টাইপের? আপনি যেমনভাবে প্রশ্ন করছেন যে ওই সময়কার, তখন আমার মনে হচ্ছে যে আমি ওই সময় ছিলাম। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে হলে গিয়ে দেখার অনেক সিনেমা থাকে না, যেটা আপনি তখন নায়িকা হননি, হয়তো বুঝতেছেন সিনেমাটা কি। আমার একটা আছে সুচিত্রা সেন ম্যামের পথে হলো দেরি। এটা যদি সিনেমা রিমেক হয় তো আমি ওই সুচিত্রা সেন ম্যামের ক্যারেক্টারটা করতে চাই। আরটা হচ্ছে দেবদাস পরেও হয়েছে, বাট আগে যেরকম ভাবে হয়েছিল সেরকম ভাবে কিন্তু এখনো তারা ফুটিয়ে তুলতে পারেনি। তো যদি তার থেকেও বেটার করতে পারে তো এটা আমার করার ইচ্ছা আছে। চলচ্চিত্রে আপনার আইডল কে? চলচ্চিত্রে আইডল সুচিত্রা সেন ম্যাম, শাবনূর ম্যামের অভিনয় খুব ভালো লাগে। তাদের মতন করার চেষ্টা করি, বাট হয় না, কারণ অভিনয় যদি আমি মনে করি যে না আমি তার মতন করার চেষ্টা করবো, আসলে ওটা আসলে হয়ে ওঠে না, নিজের মতনই করতে হয়। তো তাদের অভিনয় খুব ভালো লাগে, সুচিত্রা সেন ম্যাম, শাবনূর ম্যাম। অনেকে বলছেন বা বলার চেষ্টা করছেন যে আপনার ভিতরে শাবনূর ম্যাডামের একটা ছায়া পাওয়া যাচ্ছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা আসলে আমার জন্য বিগ কমপ্লিমেন্ট। এটা যখন আমি পোড়ামন্টুয়ের গেট টুগেদার হয় তখন শাবনূর ম্যামও ছিলেন, এবং আমি তার পাশে বসেছিলাম, তার পাশে বসে আমি সিনেমাটা দেখছিলাম। আমি পোড়ামন্টু যতবারই দেখি আমার কেন জানি ভালো লাগে, নিজের সিনেমা বলে না, আমি যদি এটা আমি নাও থাকতাম আমার কেন জানি ভালো লাগতো যদি এই গল্পই হতো। তো শাবনূর ম্যাম আমি মানে আর চোখে দেখছিলাম যে শাবনূর ম্যাম একদম মানে মনোযোগ সহকারে দেখছিলেন পোড়ামন্টু সিনেমাটি, এবং যখন তার সাক্ষাৎকার না হচ্ছিল যে কেমন হয়েছে অভিনয়, তো সে নিজের মুখে বলেছিলেন যে তার ছায়া নাকি দেখতে পায় সে। তো এটা আসলে আমার জন্য বিগ কমপ্লিমেন্ট। কিন্তু আমি সবসময় বলি যে তার জায়গা আসলে কেউ নিতে পারবে না। যদি বলে যে আরেকজন শাবনূর এসেছে, এটা আসলে না। আমি পূজার মতনই থাকতে চাই, সে শাবনূর আজীবন সবার মনে থাকবে। এরকম হয় যে শাবনূর ম্যাডামের সিনেমা দেখে বা তার বলার স্টাইল বা তার অভিনয়ের যে ধরনটা কি কখনো ফলো করা হয় কিনা? ফলো করার চেষ্টা করলেও হ্যাঁ, চেষ্টা তো থাকেই যে এই অভিনেত্রীর অভিনয়টা ভালো লাগে, এর মতন চেষ্টা করবো, এনার মতো চেষ্টা করবো। তো এটা চেষ্টা করলেও আসলে হয় না, কারণ সে তার মতন। হলে গিয়ে কি সিনেমা দেখা হয় নায়িকা হওয়ার পরে? হ্যাঁ, দেখা হয়, বাট ওরকমটা দেখা হয় না এখন, সেরকম ভাবে দেখা হয় না যে হলে গিয়ে সিনেমা দেখবো, বাট একটু দেখা হয়। বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি,
তার সঙ্গে আপনি শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন। তো এখনকার সময় আপনিও একজন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। তো আপনাদের দুজনকে নিয়ে যদি কোনো সিনেমার অফার আসে একই সঙ্গে কাজ করার, সেক্ষেত্রে আপনি করবেন কিনা? এটা নাও করবো না, হ্যাঁ করবো না। আমি আগে প্রথমেই দেখবো যে গল্পটা কেমন। গল্পটা আমি প্রথম থেকেই বলে আসছি যে আমি খুব বেছে বেছে কাজ করি। আমি 10টা কাজ করবো না, একটা কাজ করবো, কিন্তু ভালো দেখে কাজ করবো। সো যদি গল্প ভালো হয় কেন করবো না, অবশ্যই। যদি এরকমটা হয় যে আপনার ক্যারেক্টারটা একটু স্যাক্রিফাইস ক্যারেক্টার, সেক্ষেত্রে আপনি কি করবেন? আমি স্যাক্রিফাইস ক্যারেক্টার করতে চাই না। মানে সেটা যদি ব্যাখ্যা দিতেন, কারণ আপনি এই মাহির সঙ্গেই তো আপনি শিশু শিল্পী হিসাবে একাধিক কাজ করেছেন। শিশু শিল্পীর কথা আলাদা, কিন্তু এখনকার কথা জিজ্ঞেস করেন, আমি আসলে ভালো ক্যারেক্টার, এটা যদি স্যাক্রিফাইস ক্যারেক্টার হয়, এটা আমি ভুল বলেছি যে করব না, কিন্তু আমি আগে গল্পটা দেখবো। যদি গল্পটা ভালো হয় এবং ভালো উপর ডিপেন্ড করে স্যাক্রিফাইস ক্যারেক্টার হয়, তো অবশ্যই করব। চলচ্চিত্রের পর্দায় নিজেকে কোন ক্যারেক্টারে বেশি পছন্দ করেন বা দেখতে চান? সেটা হচ্ছে অ্যাকশনধর্মী নায়িকা হিসাবে, না রোমান্টিক, না গ্রামের কোনো চরিত্রে নিজেকে? যেহেতু অভিনয় করতে এসেছি, তো একটা ক্যারেক্টার যদি আমি করি, লাইক আমি এখন করেছি কেমন গ্রামের ক্যারেক্টার, গ্রামের সহজ সরল মেয়ে, দর্শক আসলে চাইবে না একটা ক্যারেক্টারই দেখার। তো আমি সব ধরনের ক্যারেক্টার আসলে একটু একটু করে করতে চাই। অ্যাকশন হোক, গ্রামের মেয়ে হোক, শহরের মেয়ে হোক, মানে যে কোনো ক্যারেক্টার হলে আপনি? হ্যাঁ, সব ধরনের। আমি আসলে নিজেকে ভাবতে পছন্দ করি বিভিন্ন ক্যারেক্টারে। অভিনয় করতে গিয়ে কোন বিষয়টা আপনার কাছে কঠিন মনে হয়েছে? আমি আসলে অভিনয় করতে পছন্দ করি, তো আমার কাছে মনে হয় না যে কোনো বিষয় কঠিন, আবার সব বিষয় সহজ। তো ক্যামেরার সামনে দাঁড়িয়ে যে ডায়ালগটা বলা, ওইটা একটু একটু কঠিন মনে হয়, আবার সহজও মনে হয়। কিন্তু আমি এনজয় করে করি, যা করি এনজয় করেই করি। এরকম কি কোনো ঘটনা আছে যেটা আপনি শেয়ার করতে পারবেন বা করার মতো? যে আমার কাছে মনে হয় অ্যাকশনটা অনেক কঠিন। তো মারা কিংবা অ্যাকশন কোনো কিছু করা, ওইটা অনেক কঠিন। তো আমি এখনো করিনি অ্যাকশন কিছু, বাট ছোটবেলায় করেছি। ওটা একটু সহজ, মানে ওটা একটু কঠিন মনে হয়। ক্যামেরার সামনে ফার্স্ট টাইম যখন নায়ক হিসেবে দাঁড়িয়েছেন, সেই সময়ের অনুভূতিটা কেমন ছিল, বা ফার্স্ট টাইম কেমন দৃশ্যের শুটিং করা হয়েছিল? ফার্স্ট টাইম আমি নূরজাহান করেছি। নূরজাহান তাও আবার কলকাতার বড় একজন পরিচালক, রাজ চক্রবর্তী, সে উপস্থিত ছিলেন এবং আমার ভয়ও কাজ করছিল যে এত বড় একজন ডিরেক্টর, যদি ভুল হয়, যদি বকা দেয়। তো আমি যখন অ্যাক্টিংটা করেছি, তখন সে নিজেই হাততালি দিয়েছে যে না, আমি যে মেয়েটাকে নিয়েছি, নতুন মেয়েটাকে নিয়েছি, সে ভালো করেছে। তো এটা আসলে আমার কাছে খুব ভালো লেগেছে এবং কাজের উৎসাহটাও পেয়েছি যে না, তার পছন্দ হয়েছে, তার মতন ডিরেক্টরের পছন্দ হয়েছে, তাহলে আমি ভালো করে করতে পারবো। তো এই আর কি। আচ্ছা, না একটা ঘটনা শুনতে চাচ্ছিলাম যে সিনেমার শুটিং করতে গিয়ে মেমোরেবল কিছু ঘটনা থাকে না, সেটা ভালো লাগার হতে পারে অথবা খারাপ লাগারও হতে পারে। আমি একটু দুষ্টু টাইপ, তো আমি সবসময় শুটিং সেটে একটু দুষ্টামি করতে পছন্দ করি। সেটা সিরিয়াস কোনো সিন হলেও দুষ্টামি করব, হাসির কোনো সিন হলেও দুষ্টামি করব। বাট আমি ক্যামেরা যখন অ্যাকশন করে, তখন আমি খুব সিরিয়াস, মানে যে ডায়লগটা বলতে বলবে সেই ডায়লগটা আমি বলবো। তো একটা খারাপ লাগারই আছে। পুরামন 2 এর শুটিংয়ের সময় একটা সিন ছিল, মানে লাস্টে একটা সিন ছিল যে আমাকে গলায় দড়ি দেওয়া হবে। তো ওই দিন কেন জানি আমার খুব মজা লাগছিল যে না, আমি ফার্স্ট টাইম এই সিনটা করবো, আমার কিভাবে গলায় দড়ি দিল ওইটা একটু দেখবো। তো একটা জ্যাকেট পরানো হয় শাড়ির ভেতরে, সেই জ্যাকেটটা খুবই টাইট, মানে যখন টানে তখন খুবই টাইট হয়ে যায়, পুরো শরীরটা খিচে যায়। তো আমার মাকে দেখছিলাম, সে টপ টপ করে পানি ফলাচ্ছে চোখ দিয়ে, যে আমার মেয়েকে ফাঁসি দিয়ে দিবে, আমার মেয়েকে ফাঁসি দিয়ে দিবে। তো আমার মেয়েটা তো সিরিয়াস না, এটা তো সত্যি না, মানে না, আমার ভয় লাগে। তো আমি যেই দরজা দিয়ে বের হলাম, অমনি আমার মা হাওয়া করে কান্না করছিল। আমি বললাম প্লিজ একটু থাকো, তুমি যদি এরকম ভাবে কান্না করো, আমি শক্তি হারিয়ে ফেলবো, কিন্তু আমি অ্যাক্টিং করতে পারবো না। তো যাই হোক, থামলো। তখন সিয়ামের মা বাবাও ছিল, আঙ্কেল আন্টি। তো তারাও কেন জানি কান্না করছিল যে মেয়েটা ভালো, মেয়েটা এরকম একটা সিন করবে যদি কোনো কিছু হয়ে যায়। তো তারা আমাকে আরো বেশি মানে সাপোর্ট দেবে কি আমি বলে যে না কিছু হবে না, কিছু উল্টা আমি আরো করছি,
তো যাই হোক সেই সিনটা করলাম। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, একটা টুল তাও হয়েছে, সে জ্যাকেটটা পিছন দিয়ে টানা হয়েছে এবং ফর্সো গলায় একটা দড়ি দেয় না, ওটা দিয়েছে। তো ওটা তো টানিয়ে রাখা হয়েছে এবং আমি বলছিলাম যে ঠিক আছে দাঁড়িয়ে থাকি, যতক্ষণ শটটা নেবে আমি ততক্ষণ একটু মানে একটু কি বলে একটু ইমোশনাল একটু ফিলটা আনি। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, 30 মিনিট 40 মিনিট, তখন পা ব্যথা হয়েছে। এমনিতেই আমাদের 30-40 মিনিট দাঁড়িয়ে থাকলে পা ব্যথা হয়ে যায়, তো পা ব্যথা হয়ে গেছে এবং আমি বলছিলাম যে আমি একটু বসতে চাই, একটু দড়িটা যদি একটু খুলতেন আমি বসতে পারতাম, একটু রিল্যাক্স হতে পারতাম। তো সে আমাদের যে ফাইট ডিরেক্টর ছিলেন সে বলে যে ঠিক আছে পিছনে সেই দড়িটা খুলে দিন, জ্যাকেটের সেই দড়িটা, তুমি বসো। তো পিছনের দড়িটা খুলেছে, জ্যাকেটের সেই দড়িটা, বাট সামনের দড়িটা খুলে যেই মানে টুলটা সরিয়ে দিয়েছে তখন তো ঝুলে পড়েছে, মানে একদম সাথে সাথে ঝুলে পড়েছি। তো তখন আমার ভাগ্যটা ভালো ছিল, তখন আমাদের যে প্রডিউসার, আমাদের জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ স্যার সেখানে উপস্থিত ছিলেন। সে আসলে মানে খুব ইন্টারেস্ট নিয়ে দেখছিল যে আসলে কিভাবে কি করে, সে মানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে যে এটা কি ঠিক, মানে সে খুব ভালো বুঝে আসলে এটা কি ঠিক না এটা এরকম ভাবে হয়েছে, এটা কি ফেক মনে হচ্ছে। তো এটা আসলে দেখছিল এবং সে ওইখানে ছিল বলেই আমি বেঁচে গেছি। সে তো তারপরে কি হলো যখন তারপর ধরে ফেলেছে না, আর যদি আমি 5 মিনিট ওরকম ভাবে থাকতাম কিংবা 3 মিনিট যদি এরকম ভাবে থাকতাম, আমি আসলে ওই সময় থাকতাম না কিংবা আপনার সাথে এখন কথা বলতে পারতাম না। সো যাই হোক ওই যাত্রা বেঁচে গেছি। এটা একটা গেলো। আর একটা আছে দহনের সময়। দহনের আমার ক্যারেক্টারটা হচ্ছে একটা গার্মেন্টসের মেয়ে এবং ফেসটাও পুড়ে যায়। তো যে দেখেছে সে বুঝতে পারবে, যারা দেখেছে। তো ফেসটা পুড়ে যায়, ওই মেকআপটা আসলে খুব কষ্টকর ছিল। আমরা যে নর্মাল মেকআপটা করি এমনিতেই সবাই বলে যে নায়িকারা নাকি একটু মেকআপ নিতে সময় লাগে, লাইক 2 ঘন্টা 3 ঘন্টা, অতটা লাগে না, বাট ওই মেকআপটা করতে আসলে 6 ঘন্টা লাগতো। যে প্রস্থেটিক মেকআপটা, সেই মেকআপটা করতে 6 ঘন্টা লাগতো এবং তুলতেও 6 ঘন্টা লাগতো, মানে এত ডিপলি করেছে। তো তখন কয়টা বাজে, রাত 2টা কি 3টা মাঝরাত। তো আমাদের শুটিং শেষ হয়েছে 2:30টার দিকে। তো আমি মেকআপটা তুলবো, তো তুলছি আমাদের যে মেকআপ ম্যানটা আছে, যে প্রস্থেটিক মেকআপটা দিয়েছে, সে খুব ভালো প্রস্থেটিক মেকআপ দিতে পারে এবং বিশ্বাসযোগ্য যে না মেয়েটার চেহারা পুড়ে গেছে, ঠিক আছে। তো মেকআপটা মনে হবে যে সত্যি, হ্যাঁ ওটা আমার কাছে ছবিও আছে, পরে দেখাবো। তারপর দিয়েছে, আমি যখন তুলবো আমার খুবই অসহ্য লাগছিল, মানে ভিতরটা কিটকিট করছিল যে কখন এই মেকআপটা তুলবো। আর মুখে যদি শরীরে যদি আঠালো কিছু লেগে থাকে তখন এমনিতেই গাটা কিটকিট করে। তো যাই হোক মেকআপটা তুলছিলাম কিছু একটা অ্যালকোহল আছে যেটা দিয়ে তোলে, লাইক হেক্সিজল টাইপের কিছু একটা দিয়ে তোলে। তো ওটা দিয়ে তুলছিল, ওটা অ্যাসিড টাইপ কিছু একটা, অ্যাসিড টাইপ দিয়েছে, ওটা আমি নিজেও জানি না, যেটা ফেসের জন্য হার্মফুল না, বাট যতটা চোখে যায়, নাকের ভিতরে যায়, একটু ক্ষতিকর। যাই হোক তুলছিল, মেকআপ ম্যানটা ভুল করে আমার চোখের ভিতরে দিয়ে দিয়েছিল। তো আমার মনে হচ্ছিল যে আমার সত্যি আমার ফেসটা পুড়ে যাচ্ছে, আমার চোখে জায়গায় নেই, চোখটা এখনই খুলে পড়ে যাবে, নাহলে গলে পড়ে যাবে। আমি এমন জোরে চিৎকার করেছি, আমার মা তো ভয় পেয়ে গেছে। আর শুটিং স্পটে যারা ছিল, 1-2জনকে নিয়ে তো আর শুটিং হয় না, তো এখানে প্রায় 100-200 জন লোক ছিল, সবাই মেকআপ রুমে চলে এসেছে এবং সবাই জিজ্ঞেস করছিল কি হচ্ছিল। আমি তো মেকআপ ম্যানকে পারলে মানে যারা আছে তাদের ধাক্কা দিয়ে আমি চলে যাই। তো ঠান্ডা পানি আনলো, আমার চোখে দিল, আমার মুখে দিল। তো যাই হোক 1-2 ঘন্টা পর ঠিক হলাম। ফানিও আছে আবার একটু খারাপও আছে। ভৌতিক কাহিনী ওটা বলবো না, ভৌতিক কাহিনী বললে আবার বেশি হয়ে যাবে যে জিনের শুটিংয়ে জিনিস মানে ভৌতিক শুটিং দেখে ভৌতিক কাহিনী বানিয়ে বলছে। ওটা এমনি জাস্ট নর্মাল, আবার অ্যাবনর্মাল বলবো, প্যারানর্মাল। তো যাই হোক ফানি যেটা বলি, ফানিটা হচ্ছে আমি আর সজল ভাই, আমি তো দুষ্ট আছি এটা সবাই জানে আমাদের। হ্যাঁ জাজের কর্ণধার আমাদের আব্দুল আজিজ স্যার, সে বলে যে 10টা শয়তান মানলে একটা শয়তান হয়, সেটা হচ্ছে পূজা। তা আমিও সেটা মাথা পেতে নেই, হ্যাঁ যে না আমি দুষ্টু। তো আমি আর সজল ভাইও এমনি তো একটু ফানি টাইপের, মানুষকে হাসাতে পছন্দ করে একদম। আমি আর সজল ভাই জিনিস শিফটিং এ আসলেই মানে সবাই মানে একটু মনমরা থাকলেও হ্যাপি হয়ে যায় যে না এরা দুজন আসছে, এখন আমাদের বসে থাকতে হবে না।
তো আমি আর সজল ভাই প্ল্যান করেছি যে যখন শর্টটা দিয়ে আসবো, আমার মা তো মেকআপ রুমে বসেছিল, শর্টটা দিয়ে আসবো, আমি এমন একটা অ্যাক্টিং করবো যে আমি সেন্সলেস হয়ে গেছি এবং সজল ভাই কোলে করে নিয়ে আমাকে মানে দৌড়তে দৌড়তে যাবে আমার মার কাছে। তো যাই হোক আমি সজল ভাই কোলে উঠলাম, সে কোলে নিল এবং সে দৌড়তে দৌড়তে গেলো, আন্টি আন্টি পূজা সেন্সলেস হয়ে গেছে, এখন কি করবো? আমার আম্মু তো মানে কি করবে আমার মেয়ে কি হলো, আমার মেয়ের কি হলো। তো যাই হোক তখন আমি যখন চোখ বন্ধ করে দেখছিলাম একটু একটু পিট করে যে না এটা বেশি করলে এক্সেস করলে আবার আমার মার ক্ষতি হয়ে যাবে, বেশি খারাপ লাগবে। তো যাই হোক সে না ঠিক আছে। তো যখন আমি দেখলাম সে সোফায় বসে টপ টপ করে কান্না করছে যে আমার মেয়ে শেষ, আমার মেয়ে সেন্সলেস হয়ে গেছে। তো তারপর থামালাম যে না এটা শয়তানি ছিল। আচ্ছা মানে ফ্যামিলিতে কি নায়িকা হিসাবে আলাদা কোনো গুরুত্ব আছে কিনা আপনার? পর্দা তো নায়িকা, বাইরে গেলে ভক্তদের একটা ইয়া থাকে, মানে ফ্যামিলিতে কি কোনো গুরুত্ব আছে কিনা নায়িকা হিসাবে? না আমার আলাদা কোনো খাতির আছে কিনা? শুধু ফ্যামিলি আমার বাবা মার সাথে, হ্যাঁ ফ্যামিলি যারা আছে বাবা মা ভাই বা আদার্স রিলেটিভ যারা, না সেরকমটা না। আমি যখন কত একদম পিচ্ছি ছিলাম, আমার বয়স যখন 6-7 বছর ছিল, ওটুকুই আমার ভাবে, মানে আমার বাবা মা ভাবে আমি এখনো 6-7 বছর নায়িকা হিসেবে আলাদা কোনো খাতির নেই, আলাদা কোনো খাতির নেই। আর ওটা পেতেও চাই না, কারণ তাদের ভালোবাসা পেতে চাই। তারা যেন আমাকে সবসময় বলে যে না পূজা সে আগের মতনই আছে। তো ওটা নায়িকা হিসেবে আলাদা কোনো গুরুত্ব আমি পেতে চাই না। বন্ধু বান্ধব না বন্ধু বান্ধব একই, তারা একটু বেশি হ্যাঁ হয়। লাস্ট আমার কালকেই হয়েছে, মানে গতকালকে হয়েছে এবং তারা শুধু একটু গর্ব করে বলে যে না আমার ফ্রেন্ড, আমরা একই ক্লাসমেট, আমরা একই সাথে পড়েছি, সে এখন নায়িকা হয়ে গেছে, তাকে বড় পর্দা দেখা যায়, তাকে রাস্তায় গেলে পোস্টারে দেখা যায়। তো এটা আসলে তাদের একটু মানে গর্ব লাগে। এমন হয় না তারা আবার এই রূপালীর জগৎ সম্পর্কে একটু আলাদা করে জানতে চাওয়া যে পূজা আসলে ওখানে কেমন হচ্ছে বা কি হচ্ছে বা এটা হচ্ছে কিনা? না ক্লাস 9-10 যখন আমি কোচিং করতাম তখন আমার একটা ম্যাম ছিল, সে খুবই স্ট্রিক্ট, মানে খুবই কড়া। তো আমার বান্ধবীরা জিজ্ঞেস করতো মানে কোচিং এ গেলে এখানে কিভাবে কি হলো, এটা কিভাবে শুটিং হয়েছে, ওটা কিভাবে করলে এরকম হয়, কিংবা তোর যে ফাঁসি দিল ওটা কিভাবে করলো, ওটা কিভাবে হলো। তো এটা গল্প বলতে বলতে আমার ম্যামও ঢুকে যায় যে না বকা দিবে কি, যে এটা হ্যাঁ পূজায় কিভাবে হলো একটু বলো তো। তখন পড়ালেখা শেষ, সেই গল্প কিন্তু ওই যে যেটা বলছিলেন যে কোচিং এ যাওয়া বা ক্লাস করতে যাওয়া, সেই সময় তো এমনটা তো অবশ্যই হয়, আমাদের সবার লাইফে ঘটে এরকম যে কেউ কেউ পছন্দ করে বা ভালো লাগে, কিছু বলতে চায়। এই ধরনের যারা ছিলেন নায়িকা হওয়ার পর কি তারা আসলে ওটা ভুলে গেছে না আরো বেশি তাদের চাওয়াটা বেশি ছিল যে না পূজাকে একটু ভালোবাসার কথাটা একটু বলি? ফার্স্ট অফ অল এটা বলে রাখি, আমি যে স্কুলে পড়তাম সেটা হচ্ছে গার্লস স্কুল। মানে কোনো ছেলে স্কুলের রাস্তার সামনে অনেক ছেলেরাই কিন্তু দাঁড়িয়ে থাকে। হ্যাঁ এটা তো আছেই, দাঁড়িয়ে থাকে। আমি ছোটবেলা থেকে আমি আমার মার সাথে স্কুলে যেতাম, যেভাবে মাথা নিচু করে যেতাম সেভাবে মাথা নিচু করে চলে আসতাম। তো আমার মাকে দেখলে আসলে সবাই ভয় পেত, খুব রাগী না, বাট তাকে দেখলে কেন জানি মনে হয় যে রাগী। যদি বকা দেয়, যদি প্রপোজ করলে, যদি একদম একটা মানে চর মেরে মাটিতে শুয়ে দেয়, তো ওটা ওই ভয়ে আসলে কেউ সামনে এসে প্রপোজ করার সাহস পেত না, এখনো পায় না। তো আপনার কি কখনো এরকম হয়নি যে না আমার এই ছেলেটা ভালো লাগছে? কারণ টিনেজ বয়সে তো সবারই এরকম একটা বয়স পার করে আসতে হয়েছে। না আমার আসলে ওরকমটা এখন কোনো ফিল হয়নি, আগেও ফিল হয়নি, এখনো ফিল হচ্ছে না। কারণ আমি আমার কাজ ছোটবেলা থেকে যেহেতু আমি মানে কাজ করতে পছন্দ করি, তো আমি চাই যে আমার কাজে কিংবা আমার পড়াশোনায় আমি কনসেন্ট্রেশনটা দিই। আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে সিয়ামের সাথে তো কাজ করা হয়েছে বেশ কয়েকটা, এখনো করছেন, রোশানের সাথেও সম্ভবত হয়েছে, তো আরো তো অনেক হিরো আছে যাদের সাথে আপনার কাজ করা হয়নি, তো কাদের সাথে কাজ করার ইচ্ছা আছে যে নারীদের সাথে কিছুটা কাজ করা উচিত? ইচ্ছার কথা বলবো না, যদি ক্যারেক্টার ডিমান্ড করে যে এই নায়ককে লাগবে কিংবা এই নায়ককে লাগবে না, তো আমি সেই হিসেবেই আমি এগোতে চাই। যদি ক্যারেক্টারে মনে হয় যে এই হিরোকে একদম পারফেক্ট মনে হয়, তো আমি তার সাথেই করবো, কিন্তু সব মিলিয়ে আসলে ভালো হতে হবে। আরেকটা বিষয়, যেমন এই কিছুদিন আগেই দিঘি শিশু শিল্পী থেকে নায়িকা হিসাবে
কাজ শুরু করে দিয়েছে অলরেডি। তো আপনিও শিশু শিল্পী ছিলেন এবং একই সঙ্গে কাজ করা হয়েছে, আর দুজনের এসএসসি একই সঙ্গে রেজাল্ট পাবলিশড হয়েছে। তো আমি মনে করি যে দুজনে একই এজের। তো সেই জায়গা থেকে দিঘিকে আপনি কতটা নিজেকে মানে কতটা কম্পিটিটর মনে করেন, মানে প্রতিযোগী মনে করেন আপনার জায়গা থেকে? হ্যাঁ, এটা সবাই প্রশ্ন করে, বাট আমি না আসলে কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবি না। আমি প্রতিদ্বন্দ্বী আসলে ভাবলে কাজটা তেমন ভালো হয় না, এবং হিংসা জিনিসটা আমার কাছে কেন জানি ভালো লাগে না, যে এত কাজ করছে, এই আমার সাথে কাজ করছে, আমার এইজের, তো এত ভালো কাজ করছে, আমি কেন করতে পারছি না। এটা হ্যাঁ চিন্তা আসে যে আমার আরো ভালো কাজ করা দরকার, বাট প্রতিদ্বন্দ্বী হিসেবে আমি আসলে কোনো কাজ করতে চাই না। নিজের মতো নিজে কাজ করব, নিজের নাম নিয়ে কাজ করব এবং সম্মানের সাথে কাজ করতে চাই। দিঘির সঙ্গে কি আপনি আপনার যোগাযোগ আছে বা কথাবার্তা হয়? না, এটা আসলে হয় না। মানে ইন্ডাস্ট্রির কোন নায়কের সাথে আপনার ভালো বন্ডিং বা কথাবার্তা হয় বা হাইলো হয়? কিছু কিছু নায়িকার সাথে হয়, কিছু কিছু নায়িকার সাথে হয় না। লাইক আমার বাঁধন আপুর সাথে খুব ভালো খাতির আছে, জয়া আপুর সাথেও কথা হয়, সে তো খুব ভালো অভিনেত্রী, দুই বাংলার, সে খুবই জনপ্রিয়। সে কোনো পরামর্শ দেয় কিনা কাজের ক্ষেত্রে? হ্যাঁ, সে বলে যে সে আমার দহন সিনেমার গেট টুগেদার এসেছিল এবং সে নিজে মুখে বলেছে যে না, খুব ভালো করেছে, ও আরো সামনে যদি যায়, সামনে যদি আরো কাজ করে খুব ভালো করবে। তো এত বড় বড় মানে অভিনেতা অভিনেত্রীর কাছ থেকে আসলে এগুলো শোনা আসলে বিগ কমপ্লিমেন্ট, এবং ভালোই লাগে শুনতে, এবং কাজের উৎসাহটা আরো বেশি করে পাওয়া যায়। মানে এর বাইরে আর কারোর সাথে কথা হয় কিনা বা যোগাযোগ আছে কিনা ইন্ডাস্ট্রি? তেমনটা আসলে হয় না। কোনো হিরোদের সাথে আপনার কথা হয় কিনা বা? হ্যাঁ, যাদের যাদের সাথে কাজ করেছি তাদের সাথে হয়, মানে এটা রেগুলারই হচ্ছে, সবাই সবার খোঁজ নিচ্ছে, আমিও খোঁজ নিচ্ছি। এটা আসলে হয়। এটা আমরা যদি বম্বের দিকে তাকাই, বম্বে দেখা যাচ্ছে যে কম এজে অনেক হিরোইনের আগমন ঘটেছে, লাইক আলিয়া ভাট বা এরকম যারা আছে, তাদের স্টাইল বা তাদের যারা যেভাবে আবির্ভাব ঘটছে বা নিজেদেরকে যেভাবে ধরে রাখছেন, তো আপনি কি সেভাবে পারছেন কিনা বা পার্থক্যটা কোথায়? আমি যেহেতু আপনিও কম এজে ইন্ডাস্ট্রিতে নায়িকা হলেন। হ্যাঁ, আলিয়া ভাট আছে, তার আগেও যদি বলি শ্রীদেবী ম্যাম, সেও কিন্তু একদম পিচ্চি কাল থেকে অ্যাক্টিং করছে, শিশু শিল্পী ছিল, এই বলে তাই না যে তাদের সাথে আমি নিজেকে তুলনা করছি। তারা তাদের কথা আলাদা, তারা খুব ভালো অভিনয় করে, এবং তাদের অভিনয়ের মানে মার্কিং করা কিংবা অভিনয় নিয়ে কথা বলা আমার এখনো যোগ্যতা হয়ে ওঠেনি। তো তাদের সাথে আমি নিজেকে একদমই তুলনা দিব না, কিন্তু আমি চাই আমার মানে আমার যোগ্যতায় আমি কাজ করি, এবং যেই কাজটা করবো ভালো কাজ করব। এবং আমার প্রথমেই যে কাজটা করেছি পোড়ামন 2, নূরজাহান, সবাই আসলে পছন্দ করেছে, সবাই আসলে এই চিন্তা ভাবনা নিয়ে রেখেছে যে না, পূজা মানেই ভালো কাজ, এবং পূজা যে কাজটাই করবো ভালো কাজটাই করবে। তো এই জিনিসটা আসলে আমি নষ্ট করতে চাচ্ছি না, এবং যদি সামনে কোনো কাজ করি তারা যেন ভাবে যে না, এই কাজটা আসলে ভালো হয়েছে কিংবা হবে, ও আসলে বেছে বেছে কাজ করছে, ভালো কাজ করছে, এই জিনিসটা আসলে নিয়ে আমি এগিয়ে যেতে চাই। দীর্ঘদিন করোনার কারণে সিনেমার শুটিং একদমই বন্ধ ছিল, ইতিমধ্যেই আবার সবকিছু শুটিং আবার শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার কাজের ব্যস্ততা কি? প্রথমে বলে রাখি, আমি আসলে খুবই লাকি যে এই করোনার সময়, আমাদের এই সময় দীর্ঘ কয়েক মাস, এই সময় আমার অনেক সিনেমার অফার এসেছে, এবং আমি যে বলেছি যে আমি খুব বেছে বেছে কাজ করছি, সব কাজ আসলে পিক করতে চাচ্ছি না, এবং সব কাজ আসলে একসাথে করে আমি খিচুড়ি করতে চাচ্ছি না। তো আমি খুব ভেবে চিন্তে আসলে পা ফেলাচ্ছি, এবং আমার রিদিতা যে মুভি আমি কিছুদিন আগে সাইনিং করেছি, 1-2 মাস আগে সাইনিং করেছি, এবং এটা শুটিংও শুরু হয়ে গেছে। আমার বিপরীতে আছে এবিএম সুমন ভাইয়া। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আশা করছি কোনো ভালো কিছু হবে, কোনো ভালো কিছু আসছে। আচ্ছা, রিদিতা নিয়ে একটা অভিযোগ ছিল শুরু থেকে যে রিদিতা অন্য একজন প্রোডিউসার এই সিনেমাটা করার জন্য অনুমতি নিয়েছেন, তো তারপরে আপনি এটা যুক্ত হলেন, তো এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে নিচ্ছেন, এবং আপনি কি এটা জেনেই যুক্ত হয়েছেন না না জেনে যুক্ত হয়েছেন? না, আসলে কোনো আমি এটা বলবো এটা একটা খারাপ দিক, একটা নেগেটিভ সাইড। সো কোনো আর্টিস্ট চাইবে না নেগেটিভ সাইডটা জানার পরে সেই কাজে যুক্ত হওয়া।
তো অবশ্যই আমি এটা জানতাম না। আর আমি এই নিউজটা দেখার পর, এই নিউজটা জানার পর আমি আমার ডিরেক্টরকে ফোন দিয়েছি, কারণ আমি ডিরেক্টরের সাথে সবসময় আমরা প্রথম থেকে কথা বলে এসেছি। ডিরেক্টরকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছি যে এটা কি কোনো প্রবলেম হবে। তো সে বলেছে, সে আমাকে এইটুকু বলেছিল যে পূজা তুমি কোনো টেনশন করো না, আমাদের ঈদে সিনেমাটা হচ্ছে। তো আমি আসলে অন্য সাইডটা নিয়ে মাথা ঘামাতে চাই না, কিংবা আমার ব্যথা করতেও চাই না। আমি আমার দিকটাই নিয়ে এগোতে চাই। লাইক আমি এখন মানে অভিনয় করবো, অভিনয়ের দিকটা নিয়ে এগোতে চাই। আমি ঋতুটা শুটিং হওয়ার আগে যখন আমাকে বলেছে তখন থেকে আসলে আমি স্টাডি করা শুরু করে দিয়েছি। যেহেতু একটা বই আছে ঋতুটা, ওটাও পড়ছি। মানে ওটা আমার প্রায়, যেহেতু এত উপন্যাস একটু বড় হবে, ওটা আমি প্রায় 2-3 বার পড়েছি। স্ক্রিপ্ট তো পড়েই যাচ্ছি, রেগুলার পড়ছি, রেগুলার স্টাডি করছি যে আমার কোন সাইডটা আসলে ভালো করা যায়, কোন সাইডটা দেখলে কিভাবে অভিনয় করলে আসলে বুঝবে দর্শক যে না পূজার এটা। তো এটা নিয়ে আসলে আমি স্টাডি করছিলাম। জাজ মাল্টিমিডিয়ার সিনেমা থেকে আপনার নায়িকা হিসাবে আগমন, আর এরপরে বেশ কিছু সিনেমা ওই প্রোডাকশন থেকেই কাজ করা হয়েছে এবং এখনো করছেন। সেক্ষেত্রে অন্য প্রোডাকশন হাউস থেকে কাজ করতে গেলে জাজ মাল্টিমিডিয়ার কোনো পারমিশন দরকার হয় কিনা? এটা আমি আমার কথাই বলবো, এটা আমি অন্য কারোর কথা বলছি না। এটা পারমিশন বলতে গেলে, যেহেতু তারা আমাকে এত বড় একটা সুযোগ করে দিয়েছে, 2-1 মানুষ আমাকে চিনছে, তাদের কারণেই চিনছে। এবং আমার যে এজ, খুব কম বয়সে আমি নায়িকার তকমাটা পেয়েছি এবং সবাই আমাকে নায়িকা হিসেবে দেখতেও পাচ্ছে। তো তাদের কারণেই দেখতে পাচ্ছে। এত কম বয়সে আসলে কেউ এত টাকা লগ্নি করতো না। তো তারা আসলে এত বড় একটা সুযোগ দিয়েছে। আমার মনে হয় যে এটা আমার দায়িত্ব তাদের কাছ থেকে আসলে জিজ্ঞেস করা যে কোন কাজটা ভালো, কোন কাজটা খারাপ। কারণ আমি এখন এতটা বুঝে উঠতে পারিনি যে এই কাজটা ভালো, এই কাজটা খারাপ। তো তাদের কাছ থেকে যদি আমি একটু জিজ্ঞেস করি, তো আমার কাছে মনে হয় যে না, এটা ভালো হবে। তো তারা এত ভালো বুঝে, তো এর জন্য আমি এখানে একটু জিজ্ঞেস করি যে এই কাজটা কি করা যাবে। তো জাজ মাল্টিমিডিয়া আমাকে সবসময় মানে প্রথম থেকেই বলে এসেছে, যে এখনো বলছেন যে কাজ করো ঠিক আছে, বাট ভালো কাজ করো, বেছে বেছে কাজ করো, এমন কাজ করো না যেটা তোমার ক্যারিয়ারের জন্য খারাপ। তো এই কথাটা মাথায় রেখে আমি এগিয়ে যাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে যে এমনটা যে জাজ মাল্টিমিডিয়া থেকে অনেক আর্টিস্ট তৈরি হয়েছে। আমি যদি ধরি মাহিয়া মাহি, এখন পর্যন্ত খুব ভালো অবস্থানে আছেন। তারপরে বাপু চৌধুরী, এরকম আরও অনেকেই আসছেন। কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা গেছে যে জাজ মাল্টিমিডিয়ার সাথে তাদের একটা সুসম্পর্কটা থাকে না, নষ্ট হয়ে যাচ্ছে। মানে সেটা কেন হয়ে যাচ্ছে বলে মনে করেন? আর আপনার ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটবে কিনা একটা সময় যখন আপনার স্টার হয়ে যাবেন, মানে সুপারস্টার হয়ে যাবেন? এটা তাদের, এটা জানি না, এটা তাদের পার্সোনাল ব্যাপার। আর আমার মনে হয় না, যদি আমি ভালো কাজ করতে পারি কিংবা তাদের সাথে সম্পর্ক ভালো বজায় রেখে আমি যদি ভালো কাজ করতে পারি এবং আমি নিজের যোগ্যতায় যদি কাজ করতে পারি, তাহলে কোনো প্রবলেম হবে। তো দেখা যাক সামনে কি হয়, কারণ আমি কিংবা আপনি কেউ ভবিষ্যৎবাণী করতে পারি না। তো দেখা যাক সামনে কি হয়। নায়িকা হওয়ার পরে পূজা নিয়ে মজার কোনো ঘটনা আমরা শুনতে চাই। এটা আসলে গত বছর হয়েছে। পুজোর সময় আমি অনেক দিন না, আসলে অনেক বছর পরে আমি দেশের বাড়িতে গিয়েছিলাম এবং যেতেও ইচ্ছে করছিল, কারণ এতদিন যাই না। তো যাই, একটু বাবা মায়ের সাথে যাই, একটু দাদা দাদির সাথে দেখা করে আসি। তো গেলাম। আমি একটু মানে পূজার সময় একটু মূর্তির সামনে বসে থাকতে আমার খুব ভালো লাগে, এবং যে একটা মানে কনসার্ট হয়, গান হয়, বাজনা হয়, এত সুন্দর সুন্দর অনুষ্ঠান হয় ওই সময়, তো ওইটা আসলে দেখতে খুব ভালো লাগে, তাও আবার দেশের বাড়িতে। তো ওইটা আসলে আমার দেখার ভাগ্য তখন ছিল না। এটা একটাই কারণ সবাই মানে ওই আমাদের গ্রামের বাড়িতে যত মানুষ আছে, যত বাড়ির মানুষ আছে, সব আমাদের বাড়িতে চলে এসেছে শুধুমাত্র মানে পূজা দেখার জন্য না, মানে আমি পূজা দেখার জন্য, আমাকে দেখার জন্য। তো আমি আর বাইরে যেতে পারিনি, ঘরের ভিতরেই ছিলাম। অনেকেই বলছিল দরজা ভাঙ, ইট ভাঙ, সব দালান ভাঙ, ভেঙে ভিতরে ঢোক, এক নজর দেখে সেলফি তুলে তারপর চলে যাবো। তো এটা আসলে ভয়, কারণ আমাদের বাড়িতে করতেও পারে, মানে ভয়ও ছিল, একটু ভালো লাগাও কাজ ছিল, ভয়ও ছিল, সব মিলিয়ে ঝিলে আসলে খিচুড়ি হয়ে গেছিল। তো গরমও ছিল, গরমের মধ্যে মানে গরমটা আসলে মানে অস্বস্তি লাগছিল। এমনি সবাই দেখতে আসছিল, ওটা ভালো লাগছিল, কারণ ওটাই যাচ্ছিল যে একটু দেখতে আসুক কিংবা চিনুক। তো যাই হোক, আমাদের দরজাও ভেঙে ফেলেছিল। যাই হোক, আমি বের হলাম যে না, দরজা ভাঙার দরকার নেই,
ঘর বাড়ি ভাঙার দরকার নেই, আমি আসছি, সবাই ছবি তুলেন, দেখেন, তারপর যান। কিন্তু কি বলে এটাকে, হয় না দরজা ভেঙে সবাই ভিতরে ঢুকে যায়, ঘর বাড়ি এলোমেলো করে দেয়, তো এটা আসলে করা দরকার নেই। আপনারা দেখেন আমি নিজেই বের হয়ে সেলফি তুলি বা সবার সঙ্গে হ্যাঁ, তো ওটা আসলে আমার জিনের প্রমোশনও করে ফেলেছি যে আমার জিন সিনেমা আসছে, তো জিন সিনেমা নিয়ে সবাই কিছু বলুন। তো এটা আসলে সব দিক দিয়ে পজিটিভ সাইড হচ্ছে। ঠিক আছে, আমরা একটু পজিটিভ থাকতে চাই। হ্যাঁ। আপনার গান শুনলে আমাদেরও ভালো লাগবে। আচ্ছা, তাহলে আমার যে সিনেমা পোড়ামন্ত্র, ওই পোড়ামন্ত্র থেকে চুল করে দিল বলে গানটা গাচ্ছি। তুই চুল করে দিল মেলো, ভেঙে দে না চুরি, তোর প্রেমে এখন আমি সুতো কাটা ঘুরি। তুই চুল করে দিল মেলো, ভেঙে দে না চুরি, তোর প্রেমে এখন আমি সুতো কাটা ঘুরি। আমি তোর সাথে উড়বো, আমি তোর সাথে ঘুরবো, তোর সাথে দিনে রাতে খেলবো লুকোচুরি। তুই চুল করে দে মেলো, ভেঙে দে না চুরি, তোর প্রেমে এখন আমি সুতো কাটা ঘুরি, তোর প্রেমে এখন আমি সুতো কাটা ঘুরি, ও তোর প্রেমে এখন আমি সুতো কাটা ঘুরি। আসলে চমৎকার। থ্যাংক ইউ। আমরা একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, তো যাবার আগে জানতে চাচ্ছি রাইজিং বিডি স্পেশালে এসে কেমন লাগছে? টু বি ভেরি অনেস্ট, রাইজিং বিডিকে আমি আসলে পার্সোনালি খুব পছন্দ করি, এবং আপনি তো আছেনই। এবং আমি যখন আপনি আমাকে বলেছেন এই অনুষ্ঠানে আসার কথা, তখন কিন্তু আমি জাস্ট একটু ভেবেছি যে না, যাওয়া যায়, আসলে সব প্রোগ্রামে তো যাই না, তবে আপনার প্রোগ্রামে যাওয়া যায়। সো আমার খুব ভালো লেগেছে, এবং থ্যাঙ্কস টু ইউ, থ্যাঙ্কস টু রাইজিং বিডি আমাকে ইনভাইট করার জন্য। এত সুন্দর একটা অনুষ্ঠান, ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ রাইজিং বিডি স্পেশালে আসার জন্য। থ্যাংক ইউ। আমরা অনেক খুশি হয়েছি, এবং রাইজিং বিডি পাঠক যারা আছে তারাও আশা করি অনেক বেশি প্রোগ্রামটা দেখে হ্যাপি হবেন। থ্যাংক ইউ। দর্শক, পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো তারকার সঙ্গে রাইজিং বিডি স্পেশালে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।